আমাদের আজকের গল্প ভোরের স্বপ্ন, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। অরুণিমা ঘরে ঢুকে বলল, রাজ, রাত তো অনেক হলো, চলো এইবার আমরা ডিনার সেরে নিই। রাজ মোবাইলে কার সাথে যেন খোশ গল্পে মগ্ন ছিল। অরুণিমা ঘরের ভেতর ঢুকতেই সে ফোনটা রেখে দিয়ে বলল, হ্যাঁ চলো ডার্লিং, এইবার খেয়ে নেওয়া যাক। প্রায় দিন কয়েক হলো রাজের ব্যবহারে এক আশ্চর্য চেঞ্জ দেখতে পাচ্ছে অরুণিমা। প্রায় নিচু স্বরে কার সাথে যেন ফোনে কথা বলে। অরুণিমা এসে পড়লেই ব্যস্ত হয়ে ফোনটা নামিয়ে রাখে। শুধু তাই নয়, আজকাল অরুণিমাকে বিশেষ কাছেও টানে না সে। 2 বছরের বিবাহিত স্ত্রীর সাথে সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করে চলে সে। অরুণিমা একদিন জিজ্ঞেস করেছিল এই ব্যবহারের কারণ, কিন্তু কাজের চাপে দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছিল রাজ। কোনো সদুত্তর পায়নি সে। একদিন অরুণিমা বাড়ি ছিল না, বাপের বাড়ি গিয়েছিল 2 দিনের জন্য। ফিরে এসেই শাশুড়ি মার মুখে যা শুনল সেটা শুনে সে ভীষণ অবাক হয়ে গেল। তিনি বললেন, বৌমা, তোমার কপাল পুড়েছে গো মা। মানে কি বলছেন আপনি? আর কি বলছি, রাজেশ সে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়েছে গো। তুমি বাড়ি ছিলে না, রাজেশ দেখে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছিল। আমি সেই সময় তোমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম হয়তো তোমার সাথে কথা বলছে, কিন্তু তারপর দেখি সৃজনী বলে ডাকছে। বলছে, সৃজনী, আই লাভ ইউ সো মাচ। আপনি ঠিক শুনেছেন। তা নয় তো আর কি বলছি মা। আমি ঘরে ঢুকতেও ফোনটা নামিয়ে রাখলো, কেমন যেন ভয় পেয়ে গেল। আমি জিজ্ঞেস করতেই বলল, ও নাকি তোমায় ভালোবেসে সৃজনী বলে ডাকে, অথচ বাড়িতে তো কোনোদিন ওই নামে ডাকতে শুনিনি। সেজন্যই আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম এটা তোমায় জানানো উচিত। আপনি ভালোই করেছেন মা, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ওর সাথে আজই। হ্যাঁ মা, বলো তো। সব কথা খুলে বলতেই রাজ হো হো করে হেসে গড়িয়ে পড়ল। মা এই কথা বলেছে? উফ, মাকে নিয়ে আর সত্যি পারা গেল না। কেন কেন আবার? আমি সৃজনের সাথে কথা বলছিলাম, আমার কলিগ। মা সৃজনী শুনেছে ওটাকে, ব্যাস এসেই যত আবোল তাবোল প্রশ্ন। আমি যতই বুঝাই যে মা তুমি ভুল শুনেছ, ওটা সৃজনী নয়, সৃজন, কিন্তু মা কিছুতেই মানতে চায় না। শেষে আমি বিরক্ত হয়ে বলেই দিলাম, তোমার বৌমাকে আমি ভালোবেসে সৃজনী বলেই ডাকি। এবার খুশি? কিন্তু রাজ, তোমার অফিসে সৃজন বলে কেউ আছে বলে তো কই শুনিনি। আগে ছিল না ডার্লিং আমার, ও নিউ জয়েন করেছে, এই 1 মাস হলো। কাজের প্রেশারে তোমায় বলাই হয়নি ওর কথা। কি বলবো অরু, এত মিশুকে ছেলে এই কদিনেই বন্ধুর মতো আপন করে নিয়েছে আমায়। আচ্ছা বেশ। অরুণিমার ব্যাপারটা বিশ্বাস করতে বেশ অসুবিধা হয়, কিন্তু তার মনের সন্দেহের কথা সে প্রকাশ করে না রাজের কাছে। সেদিন রাতে শুয়ে অরুণিমা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে আর রাজ ফিরে গেছে সেই 7 বছর আগের কলেজ জীবনে। সে দেখল রাজ আর সৃজনী একে অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে একটা পার্কে, আর একে অপরকে প্রেম মাখা দৃষ্টিতে দেখছে। দুজনের মুখেই লাজুক হাসি। অরুণিমা পার্কের একটা গাছের আড়াল থেকে সবটা দেখছে। এই পর্যন্ত দেখেই অরুণিমার ঘুম ভেঙে গেল। ও দেখল ভীষণ ঘেমে গেছে, ও ঘামে বালিশটা পর্যন্ত ভিজে গেছে। রাজ পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। স্বপ্নটা দেখে হঠাৎ সৃজনীকে আবার মনে পড়ে গেল অরুণিমার। এতদিনই বা রাজ কারোর মধ্যে ওই নামটা ওঠেনি, তাই একরকম ভুলেই গিয়েছিল সৃজনীর কথা। আজ এই দুঃস্বপ্নটা যেন আবার সবটা মনে করিয়ে দিল ওকে। অরুণিমা আর রাজ একসাথে একই কলেজে পড়তো, একই সাবজেক্টে। কলেজের প্রথম দিনেই রাজের ওপর ক্রাশ খেয়েছিল অরুণিমা, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু কিছুদিন পরেই সে জানতে পারে রাজ অলরেডি অন্য একজনকে ভালোবাসে, যার নাম সৃজনী। মেয়েটা অরুণিমাদের ডিপার্টমেন্টের না, অন্য সাবজেক্ট ছিল ওর। অরুণিমা একদিন যখন বন্ধুদের সাথে পার্কে গিয়েছিল বেড়াতে, ওর বান্ধবীরা টোন কেটে বলেছিল, ওই দেখ বস, তোর ক্রাশ। অরুণিমা পার্কের একটা গাছের আড়াল থেকে সবটা দেখেছিল দুজনে পাশাপাশি হাঁটছে একে অপরের হাত ধরে। অরুণিমার বুকের বাঁদিকে সেদিন চিনচিনে ব্যথা বেজেছিল। ভেবেছিল, ইস, আমি যদি সৃজনী হতাম। কিন্তু তাকে সৃজনী হতে হয়নি আর। একদিন তার কানে এলো সৃজনীর সাথে ব্রেকআপ হয়ে গেছে রাজের। তখন ওরা পরের 2nd ইয়ারে।
থার্ড ইয়ারের শেষের দিকে রাজ প্রপোজ করেছিল অরুণিমাকে। অরুণিমার সেদিন মনে হয়েছিল এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছে ও ঘুমের ঘোরে। এরপর দুজনের পড়া শেষ হয়, এস্টাবলিশড হয় দুজনেই, বিয়েটাও হয় ধুমধাম করে। বিয়ের পর 2 বছর ভীষণ সুখী ছিল ওরা, কিন্তু গত 2.5-3 মাস হলো রাজের আচরণে অসঙ্গতি লক্ষ্য করছে ও। সবসময় রাজ যেন তার অরুকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কপালের ঘামটা শাড়ির আঁচলে মুছে অরুণিমা জল খায়। হঠাৎই ওর মনে হলো এই সৃজনী সেই সৃজনী নয় তো। পুরনো প্রেম আবার ফিরে আসেনি তো রাজের জীবনে, আর সেই জন্যই অজান্তেই অরুণিমার চোখে জল আসে। সে ভাবে ব্যাপারটা এত হালকাভাবে নিলে হবে না, রাজকে চোখে চোখে রাখতে হবে, দরকার হলে তার মোবাইলটাও চেক করবে ও। একদিন রাজ যখন স্নানে গিয়েছিল অরুণিমা দেখলো রাজের ফোনে একটা মেসেজ ঢুকেছে। অরুণিমা দেখে মেসেজটা যে করেছে তার নাম লেখা সৃজন। সৃজন মেসেজ করেছে, কি গো আজ কখন আসছো, আজ যেন লেট করো না, আবার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু। সে দেখে সৃজনের প্রোফাইল পিকচারই একটা ছেলের ছবি। আবার সেই মোবাইলটা বিছানায় রেখে দেয়। নিজের প্রতি নিজের ঘৃণা হয় তার আজকে অহেতুক সন্দেহ করার কারণে। এরপরের বেশ কয়েকটা দিন বেশ ভালোই কাটে অরুণিমার। অন্যদিকে বৌমাকে এত হাসি খুশি থাকতে দেখে তার শাশুড়ি মা তুহিনা দেবীও বেশ নিশ্চিন্তেই হয়েছেন। কিন্তু কতদিন। একদিন রাজ অফিসে গিয়েছিল, তুহিনা দেবী আর অরুণিমা শপিং করতে বেরিয়েছিলেন সেদিন। শপিং করে ফেরার পথে হঠাৎ অরুণিমার চোখে পড়ে একটা গাড়িতে সৃজনী বসে আছে, আর রাজ উঠেছে সেই গাড়িতে। এতদিন পরেও সৃজনীকে চিনতে একটু অসুবিধা হয়নি তার। সাথে সাথেই কথাটা তুহিনা দেবীকে জানায় সে। এরপর তুহিনা দেবী আর অরুণিমা একটা ট্যাক্সি ধরেন, তারপর ফলো করেন রাজের গাড়িটা। ওরা দেখেন রাজ আর সৃজনীর গাড়িটা একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমেই ওরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। দূরত্ব রেখে ওদের ফলো করে গেলেন তুহিনা দেবী আর অরুণিমাও। ওরা দেখল রাজ আর সৃজনী একটা ফ্ল্যাটে ঢুকেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। প্রায় মিনিট 5 পর যখন অরুণিমা কলিং বেলটা বাজালো, রাজের দরজাটা খুলতে বেশ কিছুটা সময় লাগলো। দরজা খুলে রাজ একদম সেই মুহূর্তে এক্সপেক্ট করেনি অরুণিমা আর তুহিনা দেবীকে। কোনো রকমের থতমত খেয়ে সে বলল, তো তো তোমরা এখন এখানে? খুব ভুল সময় এসে পড়লাম না রে বাবু, ঘৃণার সুরে বললেন তুহিনা দেবী। রাজ, তুমি যখন ভালোবাসোই নি আমায়, তাহলে বিয়েটা কেন করেছিলে? আর পুরনো প্রেমিকার সাথে ব্রেকআপের নাটকটাই বা করতে গেছিলেন কেন? জবাব দাও। হ্যাঁ, একদম ঠিক ধরেছ তুমি অরুণিমা। ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে এলো সৃজনী। তার চুল উস্কো খুস্কো, লিপস্টিক ঘেটে গেছে, কানের একটা দুল নেই, পরনের পোশাকটাও এলোমেলো। ওই দেখেই তুহিনা দেবী ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলেন। সৃজনী বলে যেতে লাগলো, আমার রাজ সারা জীবন আমাকেই ভালোবাসে, সে কোনোদিনই তোমায় ভালোবাসেনি। আমার ওপর অভিমান করে আমায় দেখানোর জন্য তোমার সাথে রিলেশনশিপে গিয়েছিল। বিয়েটাও ওই জন্যই করেছিল, নইলে আমার মতো সুন্দরীকে ছেড়ে তোমার মতো ব্যাকডেটেড মোস্ট অর্ডিনারি মেয়েকে কোন দুঃখের রাজ ভালোবাসতে যাবে শুনি? তাই রাজ? চোখ ভরা জল নিয়ে অনরিমা প্রশ্ন করে। এতগুলো দিন তাহলে সবটাই মিথ্যে দিয়ে করা? আমাদের কাটানো এতগুলো দিন, মধুর রাতগুলো সব মিথ্যে? সব? কি হলো বাবু, বৌমার কথার জবাব দে। হ্যাঁ তাই মা, তাই। আমার সাময়িক ভুল ছিল অরুণিমার সাথে জীবন কাটানো, আজ সেই ভুল ভেঙেছে। আজ আমি বুঝতে পেরেছি সৃজনী আমার লাইফে সব। বাবু, রাজের গালে সজোরে চড় মেরে তুহিনা দেবী বললেন, ইচ্ছে হচ্ছে তোকে খুন করে ফেলি আমি। শোন বাবু, ওই অসভ্য মেয়ে মানুষের সাথে যদি তোকে থাকতে হয় তাহলে আমাদের বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ, এ কথা মনে রাখিস। তোমাদের বাড়ি? অট্ট হাসিতে ফেটে পড়ে রাজ। মা, মাত্র কটা বছরে সব ভুলে গেলে তোমরা? সামান্য কেরানির চাকরি করে বাবার অওকাত ছিল ওরকম দালানের মতো একখানা বিশাল বাড়ি করা? শুধু ভিটেটুকুই ছিল, তার উপর জরা জীর্ণ একখানা একতলা বাড়ি ছিল। আমি তো পুরনো বাড়িটা ভেঙে নতুন বড় বাড়ি বানিয়েছি নিজের ইনকামে, আর আজ আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছ? রাজ,
তুমি এত নিচে নেমে গেছো আজ? আমাকে তুমি অপমান করেছো, ঠকিয়েছো, আমি মেনে নিয়েছি। কিন্তু যারা নিজেদের উজাড় করে তোমায় বড় করলেন, নিজেরা আতপেটা খেয়ে তোমায় পড়াশোনা শেখালেন, সেই মা বাবাকে আজ তুমি... ছি! বেশ করেছি আমি। যারা আমার সৃজনীকে অসভ্য বলে তাদের আমি নিজের লোক বলে মানি না, আর তাদের সাথে থাকারও বিশেষ ইচ্ছা আমার নেই। ছেড়ে দাও বৌমা। আমি যে রাজকে চিনতাম এতদিন, সে মরে গেছে। আসলে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে। আর ব্যক্ত করেন না তুহিনা দেবী। বলেন, অরুমা, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই গো মা। চলো, এখন আমাদের অনেক কাজ বাকি। গোছগাছ করতে হবে অনেক, একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে। তুমি, আমি আর তোমার বাবা সেখানেই উঠব। ওই পাপপুরীতে আর এক মুহূর্তও না। চলো। বিপর্যস্ত অরুণিমার হাত ধরে একরকম তাকে টেনে নিয়ে গেলেন তুহিনা দেবী। কেটে গেছে বেশ কয়েকটা দিন। অরুণিমা, তুহিনা দেবী আর রাজের বাবা অবিনাশবাবু এখন আর বাড়িতে থাকেন না, উঠে এসেছেন একটা ভাড়া বাড়িতে। বাড়ির মালকিন একজন বয়স্কা বিধবা রমা দেবী। তার এক ছেলে আছে, কিন্তু সেই ছেলের সাথে অবশ্য অরুণিমাদের কখনোই দেখা হয়নি। আর সেই ছেলের কথা জিজ্ঞেস করলেও রমা দেবী কিছু বলতে চান না, হয় এড়িয়ে যান, নয়তো প্রসঙ্গ পাল্টে ফেলেন। ব্যাপারটা অরুণিমার বেশ অদ্ভুত লাগে। এই ব্যাপারে তুহিনা দেবী আর অবিনাশবাবুর কাছে বলতে গেলে ওরা শ্লেষের হাসি হেসে বলেন, নিজেদের যা গুণধর ছেলে, অন্যদের ছেলের ব্যাপারে আর আমাদের নাক না গলানোই ভালো বলে চোখের জল মোছেন। কিন্তু অরুণিমা ভাবে, কিছু একটা নিশ্চয়ই রহস্য লুকিয়ে আছে রমাদেবীর ছেলের ব্যাপারটায়। সে ঠিক করে এই ব্যাপারে খোঁজখবর নেবে। সেই মতো সেই পাড়ার অন্যান্য বাড়ির পুরুষ মহিলাদের সাথেও কথা বলে সে। কিন্তু সকলের প্রত্যুত্তরে কেবল এক কথাই বলে যে রমা দেবী মাত্র মাস কয়েক হলো এখানে এসেছেন, উনি এই পাড়ার নন। মাস কয়েক আগে নতুন বাড়ি কিনে এ পাড়ায় এসেছেন তিনি। তাই পাড়ার কেউই ওর বা ওর পরিবারের সম্বন্ধে কিছুই জানেন না সেরকম। তারা শুধু এটুকু শুনেছে যে রমা দেবীর এক ছেলে আছে যার নাম পলাশ, কিন্তু সে ছেলে কি করে, এখন কোথায় আছে, সেসব কিছুই জানে না কেউই। কারোর কাছে তেমন সদুত্তর না পেয়ে সন্দেহ আরও বেড়েছে অরুণিমার। পলাশ কি তবে কোনো অপরাধ জগতের সাথে যুক্ত? তা যদি নাই হবে, তবে মহিলার এত গোপনীয়তা কিসের নিজের ছেলেকে নিয়ে? অরুণিমা ঠিক করে সে মহিলার চালচলন নজরে রাখবে। তাকে যেন তেন প্রকারণায় জানতেই হবে যে কিসের এত লুকোচুরি। একদিন রমা দেবী সকালে তুহিনা দেবীকে ডেকে বলেন, দিদি, একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আপনারা যদি এই সময় কোথাও বেরোন, প্লিজ মেন গেটটা লক করে যাবেন, কেমন? এই নিন তালা আর চাবি। বলেই তালার চাবিটা তুহিনা দেবীর হাতে দিয়ে রমা দেবী বেরিয়ে পড়লেন। অরুণিমা তককে তককে ছিল। সবটাই শুনেছে ও আড়াল থেকে। সে ভাবল এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই একটু পরেই কিছু জিনিসপত্র কেনার ছুতোয় অরুণিমাও বেরিয়ে পড়ল। ফলো করতে লাগলো রমা দেবীকে দূরত্ব বজায় রেখে। সে দেখল রমা দেবী সত্যি মন্দিরে এসেছেন। তারপর পুজো দিয়ে বেরোনোর পর বাইরে বসে থাকা গরিব মানুষদের পেট পুড়ে খাওয়ালেন তিনি। এই দৃশ্য দেখে অরুণিমার এক অপার শ্রদ্ধা জন্মালো রমা দেবীর প্রতি। সে মনে মনে বলল, এনার জীবনে যতই লুকোচুরি থাক, মানুষটার মনটা খুবই পবিত্র। গরিব মানুষদের খাওয়া শেষ হলে তিনি বললেন, আমার ছেলেটাকে আশীর্বাদ করো তোমরা, ওকে যেন সারা জীবন আমার কোলেই আগলে রাখতে পারি। গরিব মানুষেরা হাত তুলে আশীর্বাদ করলো তাকে। এরপর একটা ট্যাক্সিতে চেপে বসলেন রমা দেবী। ওকে ফলো করার জন্য অরুণিমাও একটা ট্যাক্সিতে উঠে বসল। সে অবাক হয়ে দেখল ট্যাক্সিটা এসে থামলো একটা নার্সিংহোমের সামনে। অরুণিমাও থামলো ট্যাক্সি থেকে। তারপর ভাড়া মিটিয়ে চলল রমা দেবীর পিছু পিছু। রমা দেবী নার্সিংহোমে ঢুকেই গটগটিয়ে হেঁটে চললেন লিফটের দিকে। মহিলার চলন সলন দেখেই অরুণিমা বুঝল এই নার্সিংহোমে তার নিয়মিত যাতায়াত আছে। তাই কোথায় কি আছে সবটা তার নখদর্পণে। অরুণিমা লিফটে গেল না, গেল সিঁড়ি দিয়ে। কারণ রমা দেবী কোন ফ্লোরে নামবেন তা ওর জানা নেই। তাই সিঁড়ি দিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি উঠে চেষ্টা করছিল দেখার যে রমা দেবী কোন ফ্লোরে নামলেন। ও দেখল রমা দেবী 4th ফ্লোরে নামলেন। অরুণিমা আবার তাকে ফলো করতে লাগলো দূরত্ব বজায় রেখে। সে দেখল 32 নম্বর ঘরে ঢুকলেন তিনি। অরুণিমা একবার ভাবল
সেও ঢুকে পড়বে ঘরে। তাতে যা হবার হোক, রমাদেবী যেভাবেই রিয়াক্ট করুন, অন্তত সত্যিটা তো জানতে পারবে ও। এই ভেবেই এগোতে যাচ্ছিল, কিন্তু কি যেন ভেবেও পিছিয়ে এলো। ঘরটা থেকে কিছুটা দূরে একটা থামের আড়ালে ও অপেক্ষা করছিল রমাদেবীর বেরিয়ে আসার। একটু পরেই রমাদেবী বেরিয়ে এলেন, তারপর সোজা হেঁটে গেলেন আবার লিফটের দিকে। তিনি লিফটে চড়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করল অরুণিমা, যদি কোনো কারণে রমাদেবী ফিরে আসেন আবার। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করল অরুণিমা, কিন্তু রমাদেবী আর ফিরলেন না। নিশ্চিন্ত হয়ে ও থামের আড়াল থেকে বেরিয়ে সোজা ঢুকতে গেল 32 নম্বর রুমে। কিন্তু ঘরে থাকা নার্স বাধা দিল। এ কি, কে আপনি? পারমিশন ছাড়াই ঘরে ঢুকে পড়লেন যে? আসলে পেশেন্টকে দেখতে এসেছিলাম একটু। রমা মুখার্জির পারমিশন নিয়েছেন? না মানে, আসলে আমি, শুনুন, এত কথার প্রয়োজন নেই, আপনি চলে যান এক্ষুনি। আগে রমা ম্যাডামের পারমিশন নিয়ে আসুন, তবেই আমরা আপনাকে অ্যালাউ করব, আদারওয়াইজ না। আচ্ছা তাই, পারমিশন চাই? দাঁড়ান, এক্ষুনি বের করছি পারমিশন লেটার, বলেই 5টা করে 2000 টাকার নোট বের করলো অরুণিমা। দেখুন তো এবার আমায় অ্যালাউ করা যায় কি না। আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমায় ঘুষ দিচ্ছেন। আচ্ছা ওকে ওকে, এত রাগ করলে রোগীদের সেবা করবেন কিভাবে? এই নিন বলে আরও 5টা 2000-এর নোট বের করলো সে। এইবার নার্স আর আপত্তি করলো না, বলল আচ্ছা যান, তবে 10 মিনিটের বেশি একদম না। এই পেশেন্টকে দেখছেন যে ডাক্তারবাবু, উনি রমাদেবীর বিশেষ পরিচিত। আপনার ভাগ্য ভালো যে এখন উনি এখানে নেই। উনি থাকলে কোনো মতেই আপনি ঢুকতে পারতেন না। উনি হয়তো আর 15-20 মিনিটের মধ্যেই আসবেন। তার আগেই আপনি দেখে আসুন পেশেন্টকে, যান, বলেই নার্স রাস্তা ছেড়ে দিল। বুদ্ধিমতী অরুণিমা জানতো টাকার দরকার হতে পারে, তাই এখানে আসার আগেই টাকাগুলো এনেছিল সাথে করে। আর দেরি না করে সে ঢুকে পড়ল ঘরে। পায়ে পায়ে এগিয়ে গেল পেশেন্টের বেডের দিকে। পেশেন্ট একজন যুবক, নাকে লাগানো অক্সিজেন মাস্ক। পেশেন্টের মুখ দেখেই অরুণিমার মাথাটা হঠাৎ ঘুরে গেল। মনে হলো বুঝি আর দাঁড়িয়ে থাকতে পারবে না ও। এক দৃষ্টে চেয়েই রইল পেশেন্টের মুখের দিকে। এ কাকে দেখছে ও? ও স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় একটা চমক অপেক্ষা করছে ওর জন্য। একটু পরেই নার্স ডাকলো, 10 মিনিট হয়ে গেছে ম্যাডাম, বেরিয়ে আসুন। স্যার যদি এসে আপনাকে দেখেন তাহলে আমার চাকরিটা যাবে, প্লিজ ম্যাম বেরিয়ে আসুন। হতভম্ব অরুণিমা কোনো রকমে টালমাটাল পায়ে বেরিয়ে এলো। মনে হচ্ছিল ও যেন হাঁটতে পারছে না, আর পা দুটো কেমন যেন ভারী ভারী লাগছে ওর। নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে কোনো রকমে ট্যাক্সিতে উঠে বসলো ও। কেমন একটা কষ্ট হচ্ছিল ওর ভেতরে ভেতরে। মনে হয় এমন অপ্রত্যাশিত দৃশ্যটা তা ও দেখলো বলেই। ড্রাইভারকে বলল, দাদা প্লিজ গাড়িটা একটু আস্তে চালান, এত স্পিডে চালাবেন না, আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে দিদি। কোনো রকমে বাড়ি ঢুকলো অরুণিমা। ও ঢুকতেই তুহিনা দেবী বললেন, কি গো মা, এত দেরি করে ফিরলে যে? আসলে মা, দোকানে বড্ড ভিড় ছিল। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে অরুণিমা কোনো রকমে বলল। আর দাঁড়ালো না অরুণিমা, বড্ড গা গুলোচ্ছিল ওর। বাথরুমে ঢুকেই হড়হড়িয়ে বমি করে ফেলল ও। অরুণিমা নিজের ঘরে ঢুকেই শুয়ে পড়ল বিছানায়। আজ শরীর মন দুটোই বড্ড ক্লান্ত লাগছিল তার। তুহিনা দেবী ডাকলেন, বৌমা খেতে এসো, ভাত বেড়েছি। আমার একদম খিদে নেই মা, আপনারা খেয়ে নিন, দুর্বল কণ্ঠে বলল ও। ওর মনে পড়ছিল সুখের অতীত দিনগুলোর কথা, যে সময়টায় ও নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে করত। সেই দিনগুলোয় ও একা নয়, রাজের পাশে শুয়ে ঘুমাতো ও। সেই দিনগুলোতেই কখনো যদি বমি হতো অরুণিমার, তুহিনা দেবী লেকপুল করতেন, মুচকি এসে বলতেন, বৌমা মনে হচ্ছে সুখবর আসছে। অরুণিমাও পাল্টা জবাব দিত, কি যে বলেন মা আপনি, আপনার একটু অম্বল হয়েছে, ব্যাস, আর কিচ্ছু না। সেসব দিন এখন শুধুই অতীত। আজ অরুণিমাকে বমি হতে দেখলে তুহিনা দেবী আর লেকপুল করেন না, বরং চিন্তিত মুখে বলেন, শরীর ঠিক আছে তো মা? আর বলবেই বা কেন, বৃদ্ধ বৃদ্ধা শেষ অবলম্বন বলতে আর কেই বা আছে অরুণিমা ছাড়া। আজও তুহিনা দেবী বাথরুমে বমির শব্দ শুনে চিন্তিত মুখে বললেন, খাওয়া দাওয়াটা পর্যন্ত ঠিক করে করো না, শরীরে আর থাকবে কি? যাই হোক মা, এখন সপ্তাহখানেক তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। যা আনার না আনার আমরা এনে নেব, এখন তুমি রেস্ট নাও কটা দিন।
বলে অরুণিমার কপালে হাত বুলিয়ে চলে গেলেন তুহিনা দেবী। অজান্তেই চোখ দুটো ভিজে যায় অরুণিমার। ক্লান্ত চোখে ঘুম নেমে আসতে দেরি হয় না বিশেষ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বসতেই তুহিনা দেবী চা নিয়ে এলেন। মা, আপনি কেন চা করতে গেলেন? আমি না হয়। বৌমা, আর কত খেটে মরবে তুমি বুড়ো বুড়ির জন্য? এই করেই আজ নিজেরই দশা করেছ। এই বেলায় অন্তত যাক গে, সারা দুপুর কিছু খাওনি, এইবার চাটুকু মুখে দাও দেখি। চা মুখে দিয়ে অরুণিমার কেমন অস্বস্তি হলো। ছুটে গেল বেসিনে। আবারও কিছুটা বমি হলো তার। চিন্তিত মুখে তুহিনা দেবী বললেন, তোমায় দেখছি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমারও তাই মনে হচ্ছে মা, দুধের কিছু খেলেই কেমন গা গুলোচ্ছে। ডাক্তার কিছু টেস্ট লিখে দিলেন। রিপোর্ট আসতেই জানা গেল মা হতে চলেছে অরুণিমা। তুহিনা দেবী ওপরে ওপরে ভীষণ খুশি হলেন, আশীর্বাদ করলেন অরুণিমাকে, কিন্তু মনে মনে আরও রেগে গেলেন ছেলের ওপর। ভাবলেন, কুলাঙ্গার ছেলে পুরনো প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত, এদিকে বৌমাকে একা হাতেই সন্তানকে বড় করতে হবে। অরুণিমা অবশ্য কনফিউজ ছিল খুবই। খবরটা শুনে খুশি হবে নাকি মন খারাপ করবে সেটাই বুঝে উঠতে পারছিল না ও। আর 5 জনের মতো ভাবলে মা হওয়ার চেয়ে বড় আনন্দের অনুভূতি আর কি হতে পারে। কিন্তু অরুণিমা ভাবছে, এই বাচ্চাটি যখন বড় হবে কতটা কষ্ট বুকে নিয়ে তাকে চলতে হবে জীবন পথে। আর 5 জন যখন বাড়ি ফিরলেই আবদার করে ক্যাডবেরিটা, খেলনাটা চাই বলে, তখন এই শিশুটির পুরস্কার হবে সকলের ঠাট্টা, কটাক্ষ। শুনতে হবে বাবার নতুন বিয়ে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলা গল্প। সে নিজের যাবতীয় কষ্ট একরকম মেনেই নিয়েছিল, কিন্তু আবার আরেকজনের কষ্ট, শূন্যতা লাঘবের দায় নিতে হবে তাকে। এতটুকু জীবনে এত ভার সে কীভাবে নেবে? আর বসে থাকতে পারে না সে। শরীর সায় দেয় না তাকে, সে শুয়ে পড়ে। কত চিন্তা একসাথে মাথায় ভিড় করে আসে। হাসপাতালের বেডে শুয়ে থাকা মুখটার কথা মনে পড়ে তার। সে ভাবে, সেদিন সে যা দেখেছিল ঠিক দেখেছিল তো? হ্যালুসিনেশন হয়নি তো তার? ঘুমে চোখ বুজে আসে তার, স্বপ্নে ভেসে ওঠে রাজের মুখ। সে দেখে ফুটফুটে একটা মেয়ে হয়েছে ওর, আর সারা বাড়ি জুড়ে সে কি আনন্দ। তবে সে বাড়ি এই ভাড়া বাড়ি নয়, যে বাড়িতে রাঙা সিথি আর রাঙা পায় পা রেখেছিল সে রাজের হাত ধরে, সেই বাড়ি। সে দেখছে তার পাশে রাজ আজও আছে। তারও কত আনন্দ নতুন অতিথির আগমনে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় অরুণিমার। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 4:45। আচ্ছা, ভোরের স্বপ্ন তো সত্যি হয়, সবাই বলে। এই স্বপ্নটাও কি তবে? জোর করেই ভাবনাটা মন থেকে সরিয়ে দেয় অরুণিমা। রাজ এক সময় ওকে ভালোবাসায়, আদরে, যত্নে ভরিয়ে দিয়েছে ঠিক, কিন্তু অপমানও তো কম করেনি। নিজের প্রাক্তন প্রেমিকার সাথে দিনের পর দিন একই ফ্ল্যাটে। ছি! এখন নিশ্চয়ই সৃজনীকে বাড়িতে নিয়েই এসেছে রাজ, কারণ এখন তো আর তাকে বাধা দেবার, বারণ করার কেউ নেই। রাজ এমন একজন মানুষ যে তাকে নিজের মা বাবাকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। সেই মানুষ যদি সুখবরটা শুনে তার কাছে ফিরেও আসতে চায়, অরুণিমাই বা কেন অ্যালাউ করবে? ওর কোনো আত্মসম্মান নেই? কিন্তু রাজ যদি বলে বসে, সন্তান তো দুজনেরই, অরু পারে না বাবার অধিকার এভাবে কেড়ে নিতে, তখন কি করবে অরুণিমা? তুহিনা দেবী, অবিনাশবাবুও নিশ্চয়ই তখনই ছেলের পাশেই দাঁড়াবেন। হাজার হোক, সে তো তাদের ছেলে, অরুণিমা তো ছেলের বউ মাত্র। 7-5 ভেবে অরুণিমার আর ঘুম আসে না। উঠে পড়ে বিছানা থেকে। ভবিষ্যতে যা হবে তার সময়ের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এর চেয়ে বরং সে রমা দেবীর ওপর নজর রাখবে। পলাশের রহস্যটারও সমাধান তাকেই খুঁজে বের করতে হবে। কেটে যায় বেশ কয়েক মাস। রমা দেবীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একদিন অরুণিমার কানে এলো কার সাথে যেন কথা বলছেন তিনি। চাপা গলায় বললেও এটুকু বুঝতে অসুবিধা হলো না অরুণিমার যে পলাশের ব্যাপারেই কথা হচ্ছে। পলাশের জ্ঞান ফিরেছে, কিন্তু স্মৃতিশক্তি তার প্রায় হারিয়ে গেছে। কথাবার্তা শুনে যা বুঝলো অরুণিমা, ডাক্তারবাবু আরও কিছুদিন অবজারভেশনে রাখতে চেয়েছিলেন পলাশকে, অন্তত স্মৃতি ফিরে আসা পর্যন্ত। কিন্তু রমা দেবী রাজি হননি। উনি কালই ওর একমাত্র ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চান। সবটা শুনে অরুণিমা সন্তর্পণে চলে এলো নিজের ঘরে। শেষ রাতটা একরকম না ঘুমিয়েই কাটলো তার। পরের দিন ভোরে একটা গাড়ির শব্দে ঘুম ভাঙল তার।
ঘুম ভেঙে সে জানলার পর্দা সন্তর্পণে সরিয়ে দেখে রমা দেবী আর পলাশ নামছে, কিন্তু নভেম্বরের হালকা কুয়াশায় ভালোভাবে দেখা যাচ্ছে না পলাশের মুখ। অরুণিমা সাবধানে নেমে আসে বিছানা থেকে। রমা দেবী পলাশকে নিয়ে নিজের ঘরে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে পা টিপে টিপে রমা দেবীর ঘরের পাশে এসে দাঁড়ায় অরুণিমা। ভোরবেলা বলে ঘরের দরজা বন্ধ করেনি রমা দেবী, তাই সহজেই দরজার পর্দার আড়ালে এসে ঘরের ভিতরের দৃশ্য দেখতে পেল অরুণিমা। সে দেখল পরম মাতৃস্নেহে পলাশকে খাইয়ে দিচ্ছেন রমা দেবী। অরুণিমা আর দাঁড়িয়ে থাকতে পারে না, শটান ঘরে ঢুকেই সে চেঁচিয়ে ওঠে, রাজ! রমা দেবী বা পলাশ কেউই এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। রমা দেবীকে রিয়াক্ট করার সময়টুকুও না দিয়ে অরুণিমা তীর বেগে ঢুকে পড়ল ঘরে। পলাশের সামনে এসে দাঁড়ালো, গর্জন করে বলতে লাগলো, সেদিন তো তাহলে আমি নার্সিংহোমে ভুল দেখিনি। এত নোংরা তুমি রাজ! আমাদের বাড়ি থেকে তাড়িয়েও শান্তি হয়নি তোমার, এখন আমাদের পিছু নিতে নিতে এখানে এসে হাজির হয়েছে তুমি। পলাশ অবাক চোখে তাকিয়ে বলল, কে আপনি? আপনাকে কখনো দেখিনি ঠিকই, তবে খুব চেনা চেনা লাগছে আপনাকে। মজা করছো? আমাকে নিয়ে তুমি মজা করছো? ছি! ঘৃণার সুরে বলল অরুণিমা। আরে কি আবোল তাবোল বকছো তুমি অরুণিমা? ও রাজ কেন হতে যাবে? ও পলাশ, আমার ছেলে। আপনি কিছু জানেন না আন্টি, ও পলাশ নয়, রাজ। এক নাম্বারের ফ্রড একটা। মামনি, এসব কি বলছেন উনি? সত্যি আমার নাম পলাশ নয়, রাজ। না বাবা, একদমই না। ও পাগল হয়ে গেছে তাই এসব বকছে। তুই আমার পলাশ, রাজটাজ কিচ্ছু না। আর এই মেয়ে, অরুণিমার দিকে ফিরে বললেন রমা দেবী, তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকতে? চেঁচা মেচিতে তুহিনা দেবী আর অবিনাশ বাবুর ঘুম ভেঙে গেছে। ওরাও এসে দাঁড়িয়েছেন রমা দেবীর ঘরে, আর পলাশকে দেখে যথারীতি ওরা হকচকিয়ে গেছেন। তুহিনা দেবীকে দেখে অরুণিমা চেঁচিয়ে বলতে লাগলো, দেখুন মা, আপনার গুণধর ছেলের কাণ্ড। আমাদের এই ভাড়া বাড়ির ছাত্রকেও কেড়ে নেবে বলে এখানেও এসে। আর বলতে পারল না অরুণিমা, অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল অরুণিমা দেখল ও নিজের ঘরে শুয়ে আছে। মাথার কাছে থমথমে মুখে বসে আছেন তুহিনা দেবী। অরুণিমা চোখ খুলেই অবাক চোখে তাকালো তার দিকে। এই বাড়ির পাট আমাদের চুকলো গো মা। রমা দেবী বললেন, 1 মাস পরেই আমরা যেন এখান থেকে উঠে যাই। তবে মা, তুহিনা দেবী বললেন, একটা কথা শুনলে তুমি খুবই অবাক হবে। এখানে তোমায় কে পৌঁছে দিল জানো? রাজ। কি? হ্যাঁ বৌমা, রাজ বা পলাশ যাই বলো, ওই তোমায় তুলে এনে এই বিছানায় শুয়ে দিল। সেদিন ফ্ল্যাটে যে রাজকে আমরা দেখেছিলাম, সেই রাজ আর এই রাজের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। শুধু তাই নয়, এই ছেলে তো আমাদের কাউকে চিনতে পারলো না। বারবার শুধু জিজ্ঞেস করছিল উনি আমায় রাজ বলছিলেন কেন। সত্যি কি আমার নাম রাজ, পলাশ নয়? এসব শুধু নাটক মা। আসলে ও এত নোংরা একটা মানুষ যে রমা দেবীকে ভুলিয়ে ভালিয়ে আমাদের এখান থেকেও তাড়াতে চাইছে। আমিও সে কথাই বলছিলাম তোমার বাবাকে। নিশ্চয়ই ওর কোনো বদ উদ্দেশ্য আছে। হ্যাঁ মা, হতে পারে রমা দেবীর সাথে মা ছেলের সম্পর্ক গড়ে এই বাড়িটাও নিজের বাগিয়ে আনতে চাইছে। সেটাই অরুণিমা। রমা দেবী তো আর জানেন না কার পাল্লায় পড়েছেন উনি। 2 দিন পরে ওনাকেও বাড়ির ছাদ হারাতে হবে। যাক গে মা, এসব কথা এখন থাক। আমিও বরং কাল সকালে যাব নতুন ভাড়া বাড়ির খোঁজে। এখন বাদ দিন এসব কথা। সে কি মা, তুমি যাবে বাড়ির খোঁজে এই অবস্থায়? তার চেয়ে বরং তোমার বাবাকে। মা, আপনি ব্যস্ত হবেন না। বাবার বয়স হচ্ছে, ওনাকে বেরোতে হবে না। আমি সামলে নেব সবটা। নভেম্বরের সকালে বেরিয়ে বেশ ভালোই লাগছিল অরুর। আকাশের কোণে উঁকি মারছিল কালো মেঘ। প্রেগন্যান্সির খবরটা আসার পর থেকে তুহিনা দেবী তো আর সেভাবে ওকে রাস্তায় বেরোতেই দেন না। আজ বেরিয়ে ফুরফুরে হাওয়ায় বড্ড শান্তি পাচ্ছিল তার শরীর মন। মনে পড়ে যাচ্ছিল সেই কলেজের দিনগুলোর কথা। ক্লাস বাঙ্ক করে রাজের সাথে সিনেমা দেখতে যাওয়া, ফুচকা খাওয়া, তারপর নদীর ধারে বসে একান্তে সময় কাটানো। আজ সেসব কেবলই অতীত। কিন্তু অদ্ভুতভাবে সেদিন ফ্ল্যাটে সৃজনীর পাশে দাঁড়িয়ে থাকা রাজের চোখে যে ক্রূর দৃষ্টি দেখেছিল সে, কাল পলাশের চোখে তো সেরকম দৃষ্টি সে দেখেনি, বরং এক মায়াময় স্নিগ্ধ দৃষ্টি দেখেছে ও। কিন্তু ও আর তুহিনা দেবী যেমনটা ভাবছেন, সত্যি যদি তেমনটাই হতো তাহলে তো
মানুষের চক্ষে মিথ্যে বলে? 7-5 ভাবতে ভাবতে অরুণিমা যে কখন তার বহুদিনের চেনা রাস্তায় পা বাড়িয়েছে হুঁশই নেই তার। হঠাৎ হলুদ বাড়িটার সামনে এসে সম্বিত ফেরে অরুণিমার। এই রাস্তায় কখন চলে এলো? হলুদ বাড়িটা হলো অরুর শ্বশুর বাড়ি, যে বাড়ি ছেড়ে বাক্স প্যাটরা গুছিয়ে চলে আসতে হয়েছে তাকে। হঠাৎই আকাশ কেমন কালো হয়ে এলো, আর ঝড় উঠল। এলোমেলো হওয়ায় চুল চোখে মুখে এসে পড়তে লাগলো অরুণিমার। নির্লজ্জ প্রেমিকের মতো অরুর আঁচল টেনে খুলে নিল অপ্রতিরোধ্য বাতাস। শশব্যস্ত অরুণিমা আঁচল সরিয়ে নিয়ে চারদিকে তাকিয়ে দেখল, না, কেউ নেই আশেপাশে যে তাকে এই অবস্থায় দেখে ফেলেছে। নিশ্চিন্ত হয়ে অরু ফিরতে যাবে, হঠাৎ বাড়ির ছাদে একটা চেনা গলা পেল সে। চমকে তাকিয়ে দেখে ছাদে ভীষণ ব্যস্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন তুহিনা দেবী, আর ছাদে সবে মাত্র মেলা কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছেন আর চেঁচিয়ে বলছেন, সৃজনী, ওদিকের কাপড়গুলো একটু তুলে নাও মা। অরুণিমা ঘুরে দেখে সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা পরিহিতা সৃজনী হাতে হাতে সাহায্য করছে তুহিনা দেবীকে। পরনে লাল পাড় শাড়ি, দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিবাহিতা সে। হঠাৎই বাড়ির মেন গেটের দিকে এক বৃদ্ধকে এগিয়ে আসতে দেখে সে। অরুণিমা দেখে বৃদ্ধ আর কেউ নন, অবিনাশবাবু। আর সহ্য করতে পারল না অরুণিমা। কোনো রকমে গোপনে সেই গলি ছেড়ে বেরিয়ে এলো অরুণিমা। মনে মনেই প্রশ্ন করল, মা বাবা আপনারাও? আমি জানতাম একদিন এরকমটাই হবে, আপনারা ঠিক ছেলে আর ছেলের নতুন বউয়ের কাছেই ফিরে যাবেন। কিন্তু এত লুকোচুরির কি ছিল? আপনারা তো আমাকে সবটা খুলেই বলতে পারতেন, আমি কি আটকাতাম? অরুণিমার আর ইচ্ছেই করছিল না ফিরে যেতে। কাদের কাছে ফিরবে ও? যাদের জন্য এত কিছু করেছে, মা বাবা থাকতেও বাপের বাড়ি না ফিরে সে থেকে গেছে দুই অসহায় বৃদ্ধ বৃদ্ধার কাছে। তারাই আজ এভাবে তার সাথে প্রতারণা করল। অন্তঃসত্ত্বা পুত্রবধূ যেই বাড়ি থেকে একটু বেরিয়েছে অমনি কি না। বেলা বেড়েছে বেশ, বৃষ্টিটা ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। বৃষ্টির হাত থেকে বাঁচবে বলেই তাড়াতাড়ি হেঁটে গিয়ে বড় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শপিং মলটায় ঢুকে পড়েছে সে। আপন মনে ঘুরতে ঘুরতে বেশ খিদে পেল তার। এই সময়টায় খিদেও বেশি পায়। ফুড কোর্টে গিয়ে প্রাণ ভরে নিজের পছন্দের খাবার খায়, পেট ভরালো সে। তারপর কিছুক্ষণ বসলো। ভর পেটে এখন বেশি হাঁটাটা একটু কষ্টের। ফোনটা ওদিকে বেজে বেজে কেটে গেল। তুহিনা দেবী ফোন করছেন। প্রায় মিনিট 15 মতো ফুড কোর্টে বসে থাকার পর অনিচ্ছা সত্ত্বে উঠে পড়ল অরুণিমা। আজ তাকে তুহিনা দেবী আর অবিনাশবাবুর মুখোমুখি হতেই হবে, জবাব চাইতেই হবে। শুধু শুধু এতটা লুকোচুরির কি খুব দরকার ছিল মা বাবা? ছেলের প্রতি একটা টান তো থাকবেই আপনাদের, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা তো আমার সরাসরি বললেই হতো। এভাবে চোরের মতো কেন গেলেন ছেলের বাড়ি? বৌমা, এসব কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আজ তুমি বাড়ি থেকে বেরোনোর পর আমরা কোথাও তো যাইনি। তোমার জন্য চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। যদি সেটাই হবে মা, তাহলে আমি আপনাদের ছেলের বাড়িতে কিভাবে দেখলাম আপনাদের? দেখুন অরুণিমা ম্যান, পলাশ এগিয়ে এলো, ওরা কিন্তু সত্যি কোথাও বেরোননি আজ। বেরোলে আমি তো দেখতে পেতাম, মাও জানতো। এই তোমার লজ্জা করে না? বাড়িতে নতুন বউ রেখে এসে পুরনো বউয়ের সাথে আপনি আজ্ঞে করছো? কি চাও তুমি, আমি মরে যাই বলো? পলাশের জামার কলার চেপে ধরে অরুণিমা। রাগে কাঁপতে থাকে ও, দ্রুত শ্বাস প্রশ্বাস চলতে থাকে ওর। আপনি এই অবস্থায় এতটা উত্তেজিত হবেন না প্লিজ। পলাশ শান্ত করার চেষ্টা করো অরুণিমাকে। থাক রাজ, আর ন্যাকামি করো না। এসব বরং নতুন বউয়ের কাছে গিয়ে করো, আমার কাছে না। চোখে চোখ রেখে বলে চলে গেল অরুণিমা। পলাশ বলল, না, ন্যাকামি নয়, আমি সত্যি বলছি। আমি আপনাকে চিনি না, তবু কেন জানি না একটা টান অনুভব করি আপনার প্রতি, আঙ্কেল আন্টির প্রতি। আপনাদের কারোর শরীর খারাপ হলে কেন জানি না একটা উদ্বিগ্নতা কাজ করে ভেতরে। আপনার চোখ দুটোও বড্ড চেনা। কথা শেষ করতে পারে না পলাশ। অরুণিমা সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে পলাশের বুকে। তুহিনা দেবী অবিনাশের দিকে তাকিয়ে বললেন, বুঝতে পারছো? পারছি। এটাও বুঝতে পারছি যে এখন আমাদের থানায় যেতে হবে। অবিনাশবাবু উত্তর দিলেন, থানায় কেন আঙ্কেল? এনি প্রবলেম? সবটা পরে বলবো। আপাতত তুমি বৌমার কাছে থাকো, এখন ওর সবচেয়ে বেশি দরকার তোমাকে। মানে? মানে কিছুই নয় বাবা, এই ডায়েরিটা রাজের, এটা তোমার কাছে রাখো। তুহিনা দেবী সুটকেস থেকে একটা ডায়েরি বের করে পলাশের হাতে দিলেন।
ভাগ্যিস বাড়ি থেকে চলে আসার আগে এটা সাথে করে এনেছিলাম। কিন্তু আন্টি, অন্যের ডায়েরি আমার হাতে কেন? কথা শেষ হওয়ার আগেই তুহিনা দেবী আর অবিনাশবাবু বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। জলের ঝাপটায় জ্ঞান ফিরল অরুণিমার। ও তাকিয়ে দেখে রমা দেবী বসে আছেন পাশে। আন্টি, আপনি? হ্যাঁ অরুণিমা, এখন পলাশ, সরি, রাজের থাকার কথা ছিল এখানে, কিন্তু তুমি তো ওকে দেখলেই রিয়াক্ট করছো, তাই ও নিজে এখানে না থেকে আমায় ডেকে বসতে বলল তোমার কাছে। অরুণিমা কি বলবে ভেবে পায় না। হঠাৎই ঘরের বাইরে থাকা ল্যান্ডফোনটা বেজে ওঠে। রমা দেবী গিয়ে ফোনটা ধরেন। একটু পরেই ফোনটা রেখে ঘরে আসেন তিনি। গম্ভীর গলায় বললেন, অরুণিমা, জানি তোমার শরীর ভালো নেই, তবুও একবার তোমায় যেতে হবে। কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। এখন চলো আমার সাথে। রমা দেবী আর অরুণিমা চলল আগে আগে, আর ওদের পিছনে চলল পলাশ। বেশ কিছুটা হাঁটার পর অরুণিমারা এসে দাঁড়ালো হলুদ বাড়িটার সামনে। তুহিনা দেবী আর অবিনাশবাবু আগে থেকে উপস্থিত ছিলেন সেখানে। অরুণিমাদের দেখে বললেন, এসো বৌমা, এসো। রাজ, তুইও আয়। একটু পরে যে ঘটনাটা ঘটল সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না অরুণিমা। ও নিজের চোখেই বিশ্বাস করতে পারল না। বাড়ির ভেতর থেকে পুলিশ বেরিয়ে এলো, সাথে বেরিয়ে এলেন তুহিনা দেবী, অবিনাশবাবু, রাজ আর সৃজনী। এদিকে তুহিনা দেবী, অবিনাশবাবু আর পলাশ অরুণিমার পাশেই দাঁড়িয়ে আছে। এসবের মানে কি? ওরা কারা? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি ম্যাডাম। পুলিশ অফিসার এগিয়ে এলেন। আসলে তুহিনা দেবী, অবিনাশবাবু বা রাজ কখনোই আপনাকে ওদের ব্যাপারে জানাননি। এখন সময় এসেছে আপনার সবটা জানার। হ্যাঁ, এক্ষুনি সবটা জানতে চাই আমি। অরুণিমা দেবী, আপনি আজ সকালে এই বাড়িতে যাদের দেখেছেন তারা হুবহু অবিনাশবাবু আর তুহিনা দেবীর মতোই দেখতে, কিন্তু তারা নন। তাদের যমজ ভাই আর বোন। মানে? হ্যাঁ অরুণিমা, তুহিনা দেবী এগিয়ে এসে বললেন, আমরা দুই যমজ বোন ছিলাম। আমি তুহিনা, আর আজ যাকে এ বাড়ির ছাদে দেখছো সে রবিনা। আর আজ যাকে তোমার শ্বশুরমশাই ভেবেছ তিনি আসলে আমার দেওর, তোমার শ্বশুরমশাইয়ের যমজ ভাই অভিনব। কি বলছেন মা? তোমার মা ঠিকই বলছেন বৌমা। অবিনাশবাবু বলতে থাকেন, আমরা দুই যমজ ভাই ছিলাম, অবিনাশ আর অভিনব। আমাদের যেই বিয়ের বয়স হলো বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নিল আমাদের জন্য যমজ পাত্রী খোঁজা হবে, আর বিয়েও হবে একই দিনে, একই লগ্নে। সেই মতো তোমার মা আর আমার তার বোনকে পছন্দ করা হলো। ওদের বাড়ি থেকেও আপত্তি ছিল না একদমই। দুই যমজ ভাই বিয়ে করে আনলাম দুই বোনকে, কিন্তু বাদ সাধল তারপরেই। অভিনব বরাবরই উচ্ছৃঙ্খল প্রকৃতির। সিগারেট থেকে শুরু করে মদ গাঁজা সব নেশাতেই তার জুড়ি মেলা ভার। টাকা পয়সা যা আয় করতো তার সিংহভাগই নেশায় অথবা জুয়ায় নষ্ট করত। বিয়ের পরেও ওর এই স্বভাব এতটুকুও বদলালো না। আর রবিনাও কিছু কম নয়। ও কখনোই চায়নি নিজের বরের স্বভাব পাল্টাক, বরং আরও প্রশ্রয় দিত। ও বলতো, পুরুষ মানুষের ওটুকু নেশা তো থাকবেই। একদমই তাই। মা বাবা যখন শাসন করতেন অভিনবকে, কড়া কথা শোনাতেন ওর এরকম স্বভাবের জন্য, তখন রবিনা বলতো, কেমন মা বাবা আপনারা? যতই ও নেশা করুক আর যাই করুক, আপনাদেরই তো ছেলে, কোনো দায়িত্ব নেই আপনাদের ওর প্রতি? অবিনাশবাবু বললেন, এরকম করতে করতেই একদিন অবস্থা চরমে পৌঁছলো। ঠাকুরপো একেবারে মাতাল হয়ে দুপুর রাতে বাড়ি ফিরল। সেদিন আর সহ্য করতে পারেননি আমার শ্বশুরমশাই। পরের দিন সকালেই তল্পি তল্পা গুটিয়ে চলে যেতে হুকুম দিলেন। অভিনব আর রবিনা বাড়ি থেকে চলে যাওয়ার সময় একরকম শাসিয়ে গেল সবাইকে। আজকের এই ব্যবহারের প্রতিদান একদিন সকলে পাবে। তুহিনা দেবী বললেন, তারপর বছর ঘুরতে না ঘুরতেই রাজ এলো আমার কোলে। তার 1.5 বছর পর রবিনার কোলেও এলো এক পুত্র সন্তান। কিন্তু অদ্ভুতভাবে সেই ছেলেকে দেখতে হলো হুবহু আমাদের রাজের মতো। তার নাম দেওয়া হলো আকাশ। এইবার ব্যাপারটা ধরতে পারছো তুমি অরুণিমা? কিছুটা বুঝলাম, তবে সবটা নয়। সৃজনীর সাথে যেদিন যাকে আমরা ফ্ল্যাটে দেখেছিলাম সে তাহলে কে ছিল, রাজ না আকাশ? আকাশ ছিল ম্যাডাম, পুলিশ অফিসার বলতে লাগলেন। আজ থেকে প্রায় মাস 3-4 আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় রাজেশবাবুর। সেই অ্যাক্সিডেন্টে স্মৃতিভ্রংশ হয় ওর। আর অ্যাক্সিডেন্ট স্পট থেকে ওই রক্তাক্ত অবস্থায় ওকে উদ্ধার করেন রমা দেবী। গুরুতর আহত রাজেশবাবু কোমায় চলে যান। মাসখানেক হলে উনি সুস্থ হয়েছেন। যাকে পলাশ বলছেন রমা দেবী, উনি আপনার হাজব্যান্ড রাজ, অরুণিমা দেবী।
কিছুক্ষণ থেমে বলতে শুরু করেন অফিসার, আচ্ছা ম্যাডাম, আপনাদের যেদিন বিবাহবার্ষিকী ছিল সেদিন সন্ধ্যে থেকেই রাজেশবাবুর ব্যবহারে বদল লক্ষ্য করেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দিন সন্ধ্যে থেকেই দেখতাম কেমন অ্যাভয়েড করে চলতো আমায়, সবসময় দূরে দূরে থাকতো আমার থেকে। খুব স্বাভাবিক ম্যাডাম, কারণ সেদিন সন্ধেবেলায় যে গিফট হাতে ফিরেছিল সে তো রাজেশবাবু ছিল না, ছিলই আকাশ। হতবাক হয়ে শুধু কথাগুলো গিলতে থাকে অরুণিমা। অফিসার বলতে থাকেন, আসলে ম্যাডাম, আকাশ একদম তার বাবার চরিত্রটাই পেয়েছে। নেশা, ভাঙ আর জুয়ার টেক ছাড়া আর কিছুই চেনে না সে। কোনো কাজকর্ম যে করবে তেমন সদিচ্ছাও নেই তার বিন্দুমাত্র। এইভাবে একদিন বিপাকে পড়ল সে। জুয়া খেলতে গিয়ে 50,000 টাকার বাজি হারল সে। ওদিকে অন্য অনেকের কাছে ধার নিয়েছে সে, সেসবও শোধ করা হয়নি। কিভাবে এতগুলো টাকা জোগাড় হবে সেটাই ছিল আকাশ এবং তার মা বাবার চিন্তার কারণ। সেই পর্যন্তই অভিনববাবুই উপায় বের করেন। তিনি এই খবরটা বিলক্ষণ জানতেন যে রাজেশবাবু তাদের ভিটেতেই একটা বড় বাড়ি বানিয়েছেন। তিনিই প্ল্যান করেন যে যদি কোনোভাবে রাজেশ এবং তার মা বাবাকে বাড়িটা থেকে বের করে দেওয়া যায় তবে তারাই ওই বাড়িতে গিয়ে উঠবেন এবং তারা রাজেশবাবু, তুহিনা দেবী এবং অবিনাশবাবুর পরিচয় থাকবেন। ফলে সমস্ত ঋণের দায় থেকে মুক্ত হবেন তারা খুব সহজেই। আর এই পরিকল্পনা সফল করার জন্য তারা সবার আগে টার্গেট করলেন রাজেশবাবুকে। তার ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চেষ্টা করলেন তাকে শেষ করে দিতে, যাতে আকাশ ঢুকতে পারে রাত সেজে। সেই মতো অ্যাক্সিডেন্ট ঘটান তারা। কিন্তু রাজেশবাবুর জীবনের সব গোপন ঘটনা তো আকাশ জানে না। তাই সে যাতে রাত সেজে যাওয়ার পর ধরা না পড়ে সেজন্য রাজেশবাবু যেই বিবাহবার্ষিকীর গিফট কিনতে বেরোন, স্পিডে মোটর বাইক চালিয়ে এসে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় আকাশ। হেলমেট ছিল বলে রাজেশবাবু চিনতে পারেননি। হতভম্ব রাজেশবাবু বুঝতে পারছিলেন না কি করবেন। সেই সময় পিছন থেকে একটা টাটা সুমো এসে ধাক্কা দেয় রাজেশবাবুকে। ওই টাটা সুমো ভাড়া করেছিলেন আর কেউ নয়, এই অভিনববাবু। এরপরে রক্তাক্ত রাজেশবাবুকে রমা দেবী আপন সন্তান স্নেহে নিয়ে যান নার্সিংহোমে। অন্যদিকে আকাশ রাজের মোবাইল সাথে নিয়ে গিফট কিনে বাড়িতে ঢোকে রাত সেজে। তাহলে সৃজনীর ব্যাপারটা বলবো ম্যাডাম, সবটাই বলবো আমি। এদিকে রাজেশবাবুর কলেজ জীবনের প্রাক্তন প্রেমিকা সৃজনী দেবীর ডিভোর্স হয়েছে প্রায় মাস 6 হলো। আর তারপর থেকেই তিনি রাজেশবাবুকে যখন তখন ফোন মেসেজ করে ডিস্টার্ব শুরু করতেন। বারবার বলতে থাকেন তিনি যেন তার বর্তমান স্ত্রী অর্থাৎ আপনাকে ডিভোর্স দিয়ে আবার তার কাছে ফিরে যান। কিন্তু রাজেশবাবু একদমই রাজি হননি এতে, বরং রীতিমতো অপমান করে সৃজনী দেবীকে ব্লক করে দেন তিনি। কিন্তু সৃজনী দেবী হাল ছাড়ার পাত্রী নন। একটা নম্বর ব্লক করলেও আবার অন্য কোনো নম্বর থেকে একইভাবে ফোন মেসেজ করতে থাকেন। তাই তো সৃজনী ম্যাডাম। সৃজনী কিছু না বলে মুখ কালো করে দাঁড়িয়ে রইল এক কোণে। আসলে উনিও ঠকে গেছেন আপনারই মতো। রাজ ভেবে উনি আকাশের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছেন, এমনকি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। রবিনা দেবী আর অভিনব বাবুকে তুহিনা দেবী আর অবিনাশ বাবু ভেবে ভুল করেছেন। আসলে ম্যাডাম, আপনাদের সকলকে বাড়ি থেকে বের করতে সৃজনী দেবী ছিলেন ওদের তুরুপের তাস। রাজের মোবাইলটা ঘেটে আকাশ জানতে পারে সৃজনী দেবীর কথা। সৃজনী দেবী যে রাজেশবাবুর প্রাক্তন প্রেমিকা সে কথা জানতে পেরে কাজটা আরও সহজ হয়েছে আকাশদের পক্ষে। তুহিনা দেবী আর অবিনাশবাবু যে কখনো অন্যায় মেনে নেবেন না এটা রবিনা দেবীরা ভালোই জানতেন। তাই এই সব প্ল্যানটা সাজালেন ওরা। দোষ করলো আকাশ আর সকলের চোখে খারাপ হলেন রাজেশবাবু। আমি এই বিয়েটা ভেঙে দেব, একজন জোচ্চোরের সাথে আমি কিছুতেই থাকবো না। রাগে কাঁপতে লাগলো সৃজনী। এমনভাবে বলছো যেন তুমি নিজে সাধু। যে বিবাহিত মানুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার মানসিকতা রাখে তার মুখে আর এসব জ্ঞানের কথা সাজে না। মুখ বেঁকিয়ে বলল আকাশ। অরুণিমা মুখে কোনো কথা না বলে এগিয়ে গেল আকাশের দিকে। তার দু চোখে জল ছিল না, আগুন ছিল। আকাশের গালে সজোরে চড় মারল সে। তারপর বলল, ওদের নিয়ে যান স্যার। পুলিশ আকাশ, অভিনববাবু আর রবিনা দেবীকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রাজ এগিয়ে এসে অরুণিমার হাতটা ধরল, তারপর দুজনে হাত ধরে এগিয়ে গেল সৃজনীর দেখে। রাজ বলল, তুমি যদি মানুষ হও সৃজনী, আর কখনো বিরক্ত করবে না আমায়। এরপরেও যদি আমি ডিস্টার্ব হই তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এখন যাও এখান থেকে, দ্বিতীয়বার যেন আমাদের আর তোমার মুখ দেখতে না হয়। মুখ কালো করে সৃজনী গটগট করে হেঁটে বেরিয়ে গেল। চল বাবু, চলো বৌমা, ভেতরে চলো। তোমরা যাও মা, আমি অরুর সাথে দুটো কথা বলে আসছি।
চলে যাচ্ছিলেন রমা দেবী, কিন্তু তুহিনা দেবী আটকালেন। দিদি, আপনি যাবেন না। আমরা জানি আপনার পলাশ বলে এক ছেলে ছিল, যে ছোটবেলায় মারা গিয়েছিল মারণ রোগে। রাজকে পেয়ে আপনি পুত্র শোক ভুলেছিলেন, আর তাই তো এভাবে ওকে লুকিয়ে রাখতেন আপনি, যাতে ওর আসল মা বাবা এসে কখনো না নিয়ে যায় ওকে আপনার কাছ থেকে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কখনো দূরে সরিয়ে দেব না আপনাকে ওর কাছ থেকে। কিভাবে দিই বলুন? আপনি যে ওর আরেকটা মা, আপনি যে দ্বিতীয়বার জীবন দিয়েছেন ওকে, ওর পুনর্জন্ম হয়েছে যে আপনারই কোলেই। তাহলেই বলুন, আপনাকে কিভাবে যেতে দিতে পারি? একদমই তাই, তুমি আমার মামনি, তাই তোমার কোথাও যাওয়া হচ্ছে না এখান থেকে। আচ্ছা, বেশ বেশ, তাই হবে, হেসে উঠলেন রমা দেবী। সকলে বাড়ির ভেতরে চলে গেলেন। উঠোনে দাঁড়িয়ে রইল শুধু রাজ আর অরুণিমা। হঠাৎই মাথাটা ঘুরে গেল অরুণিমার। রাজ ওকে ধরে ফেলল। অরু, ঠিক আছো? তোমার সবটা মনে পড়ে গেছে রাজ? হ্যাঁ অরু, মা আজ থানায় যাওয়ার সময় আমার লেখা ডায়েরিটা আমার কাছে দিয়ে গিয়েছিল। ওটা পড়ে আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগলো আমার। আর ডাক্তারবাবু তো বলেইছিলেন আমায় নার্সিংহোম থেকে ছাড়ার পর যে কয়েক মাসের মধ্যেই আমার মেমোরি ফিরে আসবে। অরু আর রাজ শক্ত করে জড়িয়ে ধরে একে অপরকে। বৃষ্টিটা আবারও নামলো ঝেপে। চোখ দুটো বুজে রইল অরুণিমা। তার মনে পড়ল সেদিনের সেই ভোরের স্বপ্নের কথা। ভোরের স্বপ্ন কি সত্যি সত্যি হয়? কে জানে, হয়তো বা হয় কারোর কারোর ক্ষেত্রে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।